হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় 2026 আইএসসি বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে প্রবন্ধ ও গদ্য সংকলনটা আছে ঠিক সেটার একটা গাইডলাইন নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এই প্রবন্ধ গদ্য সংকলনের যে প্রশ্ন তোমরা পেতে চলেছ তার থেকে কিভাবে ফুল মার্কসটা তোমরা সংগ্রহ করে নিতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। প্রথমেই বলবো, প্রবন্ধ ও গদ্য সংকলনে তোমরা মোট 10টা স্টোরি বা গদ্য পাচ্ছ। মানে তোমাদের যে বইটা আছে পাঠ্য বই দেখতে পাচ্ছ, এই বইটা থেকে তোমরা টোটাল 10টা গল্প বা গদ্য পাচ্ছ। কিন্তু তোমাদের 2025-এ এর থেকে ঠাকুরদা, রেকর্ড এবং আদাব গল্প থেকে 3টে প্রশ্ন এসে গেছে। তাহলে আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করব তোমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে এই 3টে স্টোরি বা গল্পকে বাদ দিয়ে যেতে পারো, কারণ তোমাদের যে প্রশ্নর ধরন তাতে করে কিন্তু রিপিট হওয়ার কোনো চান্স খুব একটা নেই, আর যদি হয়ও বা তাতেও তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না। সেই কারণেই আমি বলছি প্রথমেই এই 3টে স্টোরিকে অনায়াসে বাদ দিতে পারো। অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা 95%-এর ওপরে মার্কস পেতে চাই, তাহলেও কি আমি বাদ দিতে পারি? আমি তাদেরও বলবো অবশ্যই বাদ দিতে পারো, কারণ তোমরা বাকি 7টা স্টোরি যদি খুব ভালোভাবে পড়ো তাহলে কিন্তু কোথাও কোনো সমস্যা থাকে না। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পড়লে তোমরা ফুল মার্কসটা পাবে। তোমাদের যে প্রশ্নপত্রের প্যাটার্ন তাতে সেকশন বি থেকে তোমাদের মোট 4টে প্রশ্নের উত্তর করতে হয় প্রতি বছরের নিয়ম অনুসারে। এখনো কাউন্সিল থেকে নতুন কোনো নিয়ম যেহেতু আপলোড করা হয়নি, সেখানে আমরা ধরে নিতেই পারি যে এই নিয়মটা এখনো কার্যকরী আছে। সেক্ষেত্রে এই 4টে প্রশ্নের মধ্যে তোমরা প্রবন্ধ ও গদ্য সঞ্চয়ন এবং কবিতা সংকলন আর কোনি যে উপন্যাস এবং নাটক মুকুট, এই 4টে বই তোমাদের পাঠ্য বই হিসাবে আছে। এর মধ্যে যে কোনো 3টে বই থেকে তোমাদের আনসার লিখতে হবে, মোট 4টে। এই 4টে প্রশ্নের উত্তর তোমরা যখন 3টে বই থেকে লিখবে, তোমাদের চয়েসেবল 3টে বই, সেই 3টে বইয়ের মধ্যে থেকে প্রত্যেকটা থেকে তোমাদের কম্পালসারি একটা প্রশ্নের উত্তর কিন্তু লিখতেই হচ্ছে। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি প্রবন্ধ গদ্য সংকলন থেকে নিশ্চিতভাবে তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং যারা একটা প্রশ্নের উত্তর লিখতে চাও তারা কিন্তু অনায়াসে এই প্রবন্ধ গদ্য সংকলনকে অনেকটা ছোট করে পড়তে পারো, মানে তোমরা সাজেশন করে নিয়ে পড়তে পারো। কিন্তু এই সাজেশন ভিডিও আমি এক্ষুনি আপলোড করব না, তার জন্য অনেক সমস্যা আছে। এই ভিডিও তোমরা আরও কয়েক মাস পরে আমার চ্যানেলে পেয়ে যাবে। তোমরা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারো, সেখানে দেখবে আমাদের আমাদের যে সাজেশনস সেটা কিভাবে তোমাদের প্রশ্নপত্রে কিন্তু হুবহু এসে যায়। যাই হোক, আজকের বিষয় সেটা নয়, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এই যে বললাম 7টা গল্প বা গদ্য তোমরা ছেড়ে দেবে, বাকি গল্পগুলো নিয়ে তোমরা অবশ্যই পড়াশোনা করবে বা খুব ভালোভাবে পড়বে। প্রথমেই তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে সাজেস্টিভ ওয়েতে, তোমাদের নিজস্ব ওয়েতে তোমরা কতগুলো পরপর গল্প সাজাবে এবং সেই গল্পগুলো একটা একটা করে তোমরা কমপ্লিট করবে। কমপ্লিট করার জন্য তোমাদের প্রত্যেকটা বই কিন্তু ভালো করে রিড করতে হবে, মানে প্রত্যেকটা গল্প ভালো করে রিড করতে হবে। আর উত্তর মানে বোঝার জন্য, অর্থ বোঝার জন্য আমাদের এক্সপ্লেনেশন ভিডিও তো রয়েছে। আমাদের যে দ্য বেঙ্গলি গাইড চ্যানেল, সেখানে প্রত্যেকটা ভিডিও তোমাদের যে পাঠ্য বিষয়, প্রত্যেকটা বিষয়ের ভিডিও কিন্তু ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে। তোমরা চ্যানেলের নাম দিয়ে সার্চ করলে অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। কাজেই সেই এক্সপ্লেনেশন ভিডিও সামনে রেখে তোমরা বইয়ের ওই টেক্সটগুলো রিড করো খুব ভালোভাবে। রিড করার কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা ভালোভাবে প্রশ্নোত্তর তৈরি করো। এই প্রশ্নোত্তর তৈরি করার জন্য তোমাদের নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। কি নিয়ম? যে গল্পগুলো তোমরা রিড করছো সেই গল্পগুলোর থেকে প্রথমে তোমাদের যে 3টে প্রশ্ন দেওয়া হয় প্রত্যেকটা বুক থেকে। এই প্রবন্ধ গদ্য সংকলন থেকে তোমাদের 3টে প্রশ্ন দেওয়া হবে অপশনাল। এর থেকে তোমরা একটা বা দুটো প্রশ্নের উত্তর লিখবে। কিন্তু এই যে 3টে প্রশ্ন রাখা হয় অপশনাল, সেই 3টে প্রশ্নই কিন্তু একই টাইপের নয়।
এই টাইপটা তোমাকে আগে বুঝতে হবে। তোমাদের যে প্রথম প্রশ্নটা দেওয়া হয় সেকশন বিতে এই গদ্যের ওপর 1 নম্বরে, সেই প্রশ্নটা তোমাদের যে আইসিএসসিতে তোমরা যে ধরনের প্রশ্ন পেয়েছো ঠিক সেই রকম মানে ধাঁচে প্রশ্নটা দেওয়া হয়। কিভাবে দেওয়া হয়? তোমাদের টেক্সট থেকে একটা লাইন তুলে দেওয়া হয়, এরপর পার্ট বাই পার্ট তোমাদের কতগুলো প্রশ্ন দেওয়া হয়, সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে বলা হয়। এবং এই পার্ট বাই পার্ট তোমাদের যে মার্কস থাকে সেটা হচ্ছে মার্কস ডিভিশন যাকে বলে, সেটা হচ্ছে 1 + 2 + 2 + 5। এই প্রশ্নটা ছাড়া বাকি যে দুটো অপশনাল প্রশ্ন তোমরা পাবে সেখানে কিন্তু কম্পালসারি টেক্সটের লাইন তোলা হবে এমন নাও হতে পারে। আবার যদিও বা টেক্সটের লাইন তোলা হয় সেখানে কিন্তু পার্ট বাই পার্ট এভাবে নাম্বার ডিভিশন অথবা প্রশ্ন তোমরা পাবে না। সেখানে তোমাদের 10 মার্কসের একটা করে প্রশ্ন থাকবে। হতে পারে সেখানে পার্ট বাই পার্ট প্রশ্ন থাকলেও কিন্তু মার্কসটা কিন্তু একেবারে সম্পূর্ণ গোটা একটা মার্কস 10। সেখানে তোমাদের সাজিয়ে আনসারটা লিখতে হবে। এবার কথা হচ্ছে কি ধরনের প্রশ্ন। তোমাদের ওই যে বললাম প্রথম যে প্রশ্নটা আসে পার্ট বাই পার্ট যে মার্কস ডিভিশন দেওয়া থাকে, তার জন্য তোমাদের টেক্সটের যে কোনো লাইন তুলে কিন্তু প্রশ্ন হতে পারে। অনেক আগে ইম্পর্টেন্ট লাইনগুলো তুলে প্রশ্ন হতো, কিন্তু এখন শুধুমাত্র ইম্পর্টেন্ট লাইন তুলে প্রশ্ন হয় না, যে কোনো লাইন তুলে প্রশ্ন হয়। কিন্তু তোমরা এ ব্যাপারে এতটুকু না ঘাবড়িয়ে টেক্সটটা যদি খুব ভালোভাবে পড়ো এবং তোমাদের প্রশ্নোত্তর লেখার বা প্রশ্ন তৈরি করার কী ধরনের হতে পারে এর যদি একটা নলেজ থাকে তাহলে কিন্তু তোমাদের কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা কোথায়? তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই পার্ট বাই পার্ট প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সেটা তোমাদের জানতে হবে। কিন্তু পার্ট বাই পার্ট প্রশ্ন মানে ওই মার্কস বাই মার্কস করে নয়, এমনি পার্ট বাই পার্ট প্রশ্নের উত্তর লিখতে গেলে কিভাবে প্যারাগ্রাফ চেঞ্জ করতে হয়, কিভাবে বিষয়টা লিখতে হয়, এই একটা ধারণা থাকতে হবে। যদি তোমরা মনে করো যে তোমাদের এই বিষয়টায় খুব সমস্যা হচ্ছে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের 87741621 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমাদের প্রয়োজনীয় যে কোনো পাঠ্য বিষয়ের মানে গদ্য বা যে কোনো পাঠ্য বিষয়ের উপর নোটস পারচেস করতে পারো। একটা নির্দিষ্ট মূল্য তোমাদের সেখানে দিতে হবে এবং পিডিএফটা তোমরা পেয়ে যাবে তোমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপে। কিন্তু এটা কখনোই বাধ্যতামূলক নয়, তোমরা চাইলে সেটা সংগ্রহ করতে পারো। যদি তোমরা পিডিএফটা সংগ্রহ করো তাহলে তোমরা অনেকটা সুবিধা পাবে, কারণ পিডিএফটা কিন্তু সেভাবে তৈরি করা হয়েছে যাতে করে এই 3টে প্রশ্নের উত্তরই তোমরা অতি সহজে তৈরি করে এক্সাম হলে যেতে পারো। এবার বলি দ্বিতীয় এবং তৃতীয় যে প্রশ্নের ধাঁচটা সেটা কীরকম বা টাইপটা সেটা কীরকম। এই দ্বিতীয় বা তৃতীয় প্রশ্নে কখনো কখনো টেক্সটের লাইন তুলে দেওয়া হয়, কিন্তু টেক্সটের লাইন তুলে দিয়ে ওরকম গদ্যের প্রশ্ন পার্ট বাই পার্ট করা হয় না। মানে গল্পটা কার লেখা, অথবা গদ্যটার মূল গ্রন্থের নাম কি, অথবা কার বক্তাকে, এ ধরনের কোনো প্রশ্ন কিন্তু সেভাবে করা হয় না। খুব কম যদিও হলেও সেটা ওরকম তোমাদের পার্ট বাই পার্ট মানে কোয়েশ্চেনের মার্ক থাকে না। তা যাই হোক, সেক্ষেত্রে তোমাদের কিছু এক্সট্রা প্রশ্নের মানে উত্তর লেখার প্র্যাকটিস রাখতে হবে। সেটা কি ধরনের? ধরো তোমাদের এই যে ধরো তাসের ঘর গল্পটা ধরে নিলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তাসের ঘর গল্প। ধরা যাক একটা বিশেষ লাইন তুলে দেওয়া হলো তাসের ঘর গল্প থেকে, যে কোনো একটা ইম্পর্টেন্ট লাইন নিয়ে তুলে দেওয়া হলো। ধরো ওখানে বলা হচ্ছে, আমি একটা লাইন তোমাদের এক্ষুনি তুলছি, দাঁড়াও 1 মিনিট। এই যে বিচারক যেখানে বিধিবদ্ধ বিধানের মধ্যে আবদ্ধ নয় সেখানে বিচার হয় না, বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার। লাইনটা তুলে বলা হলো কোন গল্পে কোন বিচারের কথা বলা হয়েছে, এবং এই লাইনটার অর্থ পরিষ্কার করে লেখো বা পরিচ্ছন্নভাবে আনসার মানে অর্থটা লেখো, অর্থ পরিস্ফুট করো। তারপরে আরেকটা প্রশ্ন দেওয়া হলো যে কার বিচার হয়েছিল, কি বিচার হয়েছিল, সে কি করেছিল, এই ধরনের একটা প্রশ্ন দেওয়া হয়। এভাবে তোমাদের 10 মার্কসের আনসারটা কিন্তু পার্ট বাই পার্ট করে তোমাদের আনসার লিখতে হবে। এর জন্য আমি প্রথমেই তোমাদের বলেছি পিডিএফে কিন্তু আমি এই ধরনের প্রচুর প্রশ্ন দিয়েছি। যাই হোক, এছাড়া এই ধরনের প্রশ্নে মানে দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নে আরও কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের আসে, যেটা কিন্তু একেবারে টেক্সট পড়লেই শুধুমাত্র যে পারবে তা নয়, তোমাদের কিছু নিজস্ব নলেজ দরকার, মানে টেক্সটটা পড়ে তোমাদের কিছু ধারণা জ্ঞানের দরকার।
সেগুলো কি ধরন, যেমন তোমাদের একটা গল্প দেওয়া হলো, সেই গল্প থেকে 2-4টে এদিক ওদিক প্রশ্ন করে, মানে গল্পের কথা বলা হলো, করা হলো, প্রশ্ন করে বলা হলো নামকরণটা কতদূর সার্থক, অথবা এই গল্পটা ছোট গল্প হিসাবে কতটা সার্থক, কিংবা বলা হলো বর্তমান প্রজন্মের কাছে এই গল্পের প্রাসঙ্গিকতা কতটা, মানে আজকের দিনেও এই গল্পটার কি কোনো প্রয়োজন আছে, মানে এই গল্পটার কি কোনো গুণাগুণ আছে ছাত্রছাত্রীদের কাছে, এই ধরনের একটা প্রশ্ন দেওয়া হলো। অথবা যে সময়ে দাঁড়িয়ে লেখক বা লেখিকা গল্পটা লিখেছেন সেই সময়কার সামাজিক প্রেক্ষাপট বর্ণনা করো। অথবা তোমাদের দেওয়া হলো যে এই গল্পটা পড়ে তৎকালীন রাজনৈতিক বিষয় সম্পর্কে তোমার কি ধরনের ধারণা হলো। এখন কথা হচ্ছে প্রত্যেকটা গল্প থেকেই যে এই ধরনের সমস্ত প্রশ্ন হয় তা কিন্তু নয়। কোনো কোনো গল্পের কোনো কোনো বিষয় ইম্পর্টেন্ট, মানে কোনো গল্পের নামকরণের সার্থকতা ইম্পর্টেন্ট, কোনো গল্পের ছোট গল্প হিসেবে সার্থকতা হয়তো এসে গেল, ছোট গল্প হিসেবে সার্থকতা কিন্তু যে কোনো গল্প থেকেই আসতে পারে। কোনো গল্পের হয়তো সামাজিক প্রেক্ষাপটটা ইম্পর্টেন্ট, যেমন অনাচার গল্প, অনাচার গল্পের সামাজিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইরকম বিভিন্ন বিষয়ের প্রশ্ন তোমাদের হতে পারে, কিন্তু কিভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখবে সে বিষয়ে অবশ্যই আমরা আসবো। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে নেব, সেটা হচ্ছে আমরা আমাদের চ্যানেলে সমস্ত এক্সপ্রেশন ভিডিওগুলো দিয়ে দিয়েছি, যার ফলে আইএসসির নতুন কোনো ভিডিও খুব বেশি করে তোমরা এই মুহূর্তে আর পাও না। কিন্তু আমি তোমাদের কাছে এই মুহূর্তে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে এখন থেকে যেহেতু তোমাদের এক্সাম খুব কাছাকাছি এসে যাচ্ছে, সেই জন্য শুধুমাত্র 2026-এর ছাত্রছাত্রীদের কথা ভেবেই আমি কিন্তু এবার প্রতি সপ্তাহে একটা করে ভিডিও তোমাদের জন্য আপলোড করব, এবং সেই প্রত্যেকটা ভিডিওতে এই বিভিন্ন ধরনের প্রশ্নের প্যাটার্ন তুলে বিভিন্ন গল্প থেকে প্রশ্নগুলো কিন্তু আমি আলোচনা করব। সেই আলোচনার ভিডিওটা খুব সংক্ষিপ্ত হবে, আমি তোমাদের প্রত্যেককে বলবো একটু সময় করে সেই ভিডিওটা অবশ্যই শুনে নেবে, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই সেই নলেজ থেকে যাবে, সেই আনসারগুলো খুব বিশদভাবে লার্ন করার প্রয়োজন হবে না। যদি এক্সাম হলে ওই প্রশ্নটা তোমরা পাও, নিশ্চিন্তভাবে আমি বলতে পারি তোমরা সেই প্রশ্নের উত্তর লিখে আসতে সক্ষম হবে। যাই হোক, এবার আসবো ওই যে প্যাটার্নের কথা বললাম, সেই নির্দিষ্ট প্যাটার্নের কথায়। তোমরা যে ওই ধরনের প্রশ্ন পাচ্ছ সেই প্রশ্নগুলো জানার জন্য তোমাদের ধরো নামকরণের সার্থকতা, তাহলে নামকরণের সার্থকতা লেখার জন্য তোমাকে প্রথমে কিন্তু, যেহেতু তোমরা আইএসসি, তোমরা আইসিএসসির ছাত্রছাত্রী নও, কাজে নামকরণ কিভাবে তৈরি করেন সাহিত্যিকরা গল্প বা গদ্যে, সেটা তোমাদের আগে একটা ভূমিকা হিসেবে লিখে নিতে হবে। তারপরে তোমাদের নামকরণটা ওই গল্পের ক্ষেত্রে কতটা সার্থক সেটা তোমাদের আসতে হবে। আবার ধরো চরিত্র, কোনো কোনো গদ্য আছে, বিষয় আছে যেখানে চরিত্র খুব ইম্পর্টেন্ট, যেমন তাসের ঘর। তাসের ঘর গল্পে কিন্তু শৈল চরিত্র অথবা শৈল শাশুড়ি কিংবা অমর, তিনটে চরিত্রই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো, হয়তো কোনো একটা নির্দিষ্ট চরিত্র তোলা হলো, অথবা সম্পূর্ণ সমস্ত চরিত্রগুলো সম্পর্কেই তোমাকে লিখতে বলা হলো, সেক্ষেত্রে তোমাকে অল্প অল্প করে লিখতে হবে। এক্ষেত্রে তোমরা কিভাবে প্রশ্নের উত্তরগুলো লিখবে, এক্ষেত্রে কিন্তু তোমাদের ওই যে চরিত্রের কথা বললাম, চরিত্রর একটা বিশেষ ধাত আছে বা একটা প্যাটার্ন আছে, কিভাবে আমরা চরিত্রকে চিত্রণ করব, সেই বিষয়গুলো নিয়ে খুব তাড়াতাড়ি আমি ভিডিও তোমাদের জন্য আপলোড করছি। কাজেই তোমরা অবশ্যই আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ নোটিফিকেশানস না হলে সঠিক সময়ে পাবে না। আর তাছাড়া যারা আমাদের ভিডিও মনে করছো খুব ভালো লাগছে তাদেরকে বলবো অবশ্যই লাইক করতে। আর তোমরা যারা মনে করছো তোমাদের ওই অন্য ধরনের কোনো ভিডিও তোমাদের জন্য প্রয়োজন, সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমাদের জন্য অবশ্যই আমি এই ধরনের ভিডিও, তোমাদের মানে বলা মতো ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব 2026-এর এক্সামের জন্য, যাতে তোমরা অনেকটা বেশি সমৃদ্ধ হতে পারো। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।